আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, তবে আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে। কোন জায়গায় বলেছিলেন যে মাদেরকে আমরা সর্বোচ্চ ইজ্জত দেব। এই উনি কেন বলেছেন? আল্লাহ তো কোরআনে বলেছেন যে তোমার মা রাজি না থাকলে তুমি বিয়ে দিতে পারবে না। আল্লাহ সমগ্র কিছুর মালিক, তারপরেও বলছে মাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে মা রাজি না থাকলে তুমি বেহেশতেও যাবে না। উনি কি বলেছেন? মাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করবেন, 3 ঘন্টার বেতন সরকার দেবে। আর এটা মাঝে ময়দানে কি বলা হয়েছে? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বলে মাজার ভাঙিয়ে দেবে। ভাই, মাজার কিসের জন্য ভাঙবে? এটা না ভাঙার জন্য তো জামাতের ছেলেরা, আমাদের দলের লোকেরা বিভিন্ন জায়গায় আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, মঠ পাহারা দিয়েছি, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। এটা হলো একটা বয়ান, যারা আমাদেরকে পছন্দ করে না তাদের বয়ান। 1971 সালের পরে কি বয়ান ছিল? মুক্তিযুদ্ধ এবং মৃত্যুযুদ্ধ। এটা করে আমরা একটা দেশকে ডিভাইড করেছি। আমি প্রেসিডেন্ট জিয়ার সময় বলেছিলাম, প্রেসিডেন্ট জিয়াকে বলেছিলাম, আমাদের একমাত্র কাজ হবে টু ইউনাইট দ্য নেশন, ঐক্যবদ্ধ জাতি করতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, বিভিন্ন পথ ধারা থাকবে। এটা বিকশিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। বাধা স্বরূপ আমরা কাজ করতে পারবো না। এখন আসেন, গোলাম পরোয়ার সাহেব এখানে বলে গেলেন যে সংস্কারগুলি যেন করা হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখেন। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকে। তা আপনি কেন বোঝা উঠাবেন? Keep yourself clean, remain clean. Why should you take the load of somebody else? বরং যত দ্রুত সম্ভব নিজের উদ্যোগ নিয়ে, বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাস করা হবে। আপনার নামটা ইতিহাসে লেখান, দেশটাকে শান্তির পথে নিয়ে যান। আমরা তো অনেক খেসারত দিয়েছি। আমির সাহেব একদিন বলেছিলেন যে উই রিভোল্ট, কর্নেল ওলি বলেছিল। এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। উনি কেন বলেছেন? জিয়াউর রহমান নিজেই লিখেছেন এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এই অফিসারই 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। ওনাকে যদি ফিরে না আনতাম, কয়েক মিনিট পর ওনাকে মেরে কর্ণফুলিতে ফেলাই দিত। এছাড়াও পরের বছর 73 ইংরেজিতে তৎকালীন মেজর শওকত, ব্রিগেডিয়ার শওকত হিসেবে চট্টগ্রাম ব্রিগেডের কমান্ডার ছিল। উনি আমাদের তৃতীয় সিনিয়র লোক ছিল যুদ্ধের সময়। উনি কি লিখেছেন? দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ asked জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই অফিসারে জিয়াউর রহমানকে বলছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তো তোমাদেরকে আত্মদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলো পড়ার জন্য। অসুবিধাটা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয়, আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না
আমি যখন চাকরি ছেড়েছি অরিজিনাল এসিআরগুলি আমি সাথে নিয়ে আসছি, আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেবো। সুতরাং আমিরকে টিটকারি না মেরে এটা গ্রহণ করো, সত্যকে গ্রহণ করা একজন মানুষের কাজ। এটা অস্বীকার করে বেশি দিন টিকতে পারবে না। সত্যিকার অর্থে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যে লোকটা প্রথমে চিন্তা করেছিল তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। ওনার আমি খুব একজন ঘনিষ্ঠ লোক ছিলাম। উনি ছিলেন 4 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, বদলি হয়ে আসেন চট্টগ্রামে চিফ ইন্সপেক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আমাকে বলা হতো ব্লু আইট বয় অফ আমার চৌধুরী। উনি আমাকে ডাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেলেন, আমি ছিলাম 16 শহরে। উনি বললেন যে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন ছিল না, উনি সরাসরি প্রস্তাব দিলেন বাংলাদেশের এই অবস্থাতে কি করা দরকার। আমি স্যার বিদ্রোহ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। বলছে এগ্রি, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রস্তুতি গ্রহণ করি। কয়েকদিন পর জিয়াউর রহমান সাহেব উনার বাসায় আমাকে ডেকে পাঠালেন। প্রথম দিন আমি ওনার সাথে কথা বললাম না, কারণ উনিও ছিলেন আইএসআইয়ের একজন কর্মকর্তা, আমিও ছিলাম। সুতরাং তাকে আমি আগের থেকে জানি না, চিনি না, কোথায় কথা বলে কি বিপদে পড়ি। প্রথম দিন আমি ওনার কথাগুলি শুনে চলে আসলাম। কয়েকদিন পর উনি আমাকে আবার ডাকলেন, আবার ডেকে জিজ্ঞাসা করলেন আমি এত ভূমিকা রাখেন কেন, আসলে কি করতে চান সেটাই বলেন। বলছে কি করণীয়? আমি আপনি বলেন কি করণীয়। বলছে একটা কিছু তো করতে হয়। আমিও বুঝি একটা কিছু করতে হয়, কিন্তু সে একটা কিছু কি? বলছে বিদ্রোহ করলে কিরকম হয়? আমাদের খুব ভালো হয়। বলছে তাহলে তোমার প্রয়োজন, তুমি ছাড়া তো 8ম বেঙ্গল রেজিমেন্টে সোলজাররা কারো কথা শুনবে না। তাহলে আমি ঠিক করে নেব। তাহলে আমরা 3 জন হলাম, বাকিরা জানে আংশিক, কেউ জানে 2 আনা, কেউ জানে 1 আনা, কেউ জানে 1 পয়সা, কেউ জানে 3 আনা। পুরা গল্পটা আমি আর জিয়াউর রহমান সাহেব ছাড়া কেউ জানে না। কারণ আমার চৌধুরী সাহেবকে 25 রাত্রে 10টার দিকে উনাকে 20 বেলুচ রেজিমেন্ট গাড়ির পিছনে রশি দিয়ে বন্ধ করে হেসরাইয়ে তাকে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যা করতে 5 মিনিট পরে আমি যদি ফিরে এনে আনতাম। এটা আমি ফিরে আনি না, এটা আল্লাহর হুকুম। আমি মালিকের হুকুমটা পালন করেছি মাত্র। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। কত বড় অন্যায় আর্মিতে হয় সেটা এখন বুঝানোর জন্য জিয়াউর রহমান প্রথম ঘোষণা দিলেন, I declare myself as a provisional head of the state and independence of Bangladesh। 27 তারিখ সন্ধ্যায় কালুঘাটে ট্রান্সমিটিং স্টেশন ছিল না, ব্রডকাস্টিং স্টেশন ছিল না, ট্রান্সমিটিং ছিল। ওটাকে আমরা রূপান্তর করে ব্রডকাস্টিং স্টেশনে আনলাম। ওটার থেকে তিনি ব্রডকাস্ট করলেন, আমি পাশে পাঠাচ্ছিলাম। 30 তারিখ উনি আরেকটা ভিন্ন কারণে, যেটা কখনো বলা যাবে না, এটা হলো গোপনীয়তা আমার এবং উনার মধ্যে। তাহলে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তাহলে যে একটা মন্ত্রিসভা হয়েছিল, না কেউ নাই। আমি সেই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। মেজর মীর শওকত আলী ছিল পররাষ্ট্রমন্ত্রী। বাকি মন্ত্রিসভা আমরা পূরণ করি নাই, কারণ সবাই সাথে দেখা হওয়ার পরে করবো। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট আমাদের যখন কাজ হয় নাই, যে কোনো প্রকারে হোক, 30 তারিখ উনি বলে দিলেন, I declare myself as Commander in Chief of Liberation Forces। এই জিনিসটা খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব মেনে নিতে পারে নাই। শফিউল্লাহ সাহেব একই কোর্সে জিয়া সাহেবের, কিন্তু জিয়া সাহেব সিনিয়র ছিল, কিন্তু তারা মেনে নিতে পারে নাই। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে সাপ্লাই কোরের পৃথিবীতে কোনোখানে আর্মি চিফ হয় না, সেনাবাহিনী প্রধান হয় না, প্রধান সেনাপতি হয় না, কিন্তু ওসমানী সাহেব একজন পলিটিশিয়ানকে নিয়ে প্রধান সেনাপতি বানাই দিল সাপ্লাই কোরের লোক।